স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজ হয়েছে ৭৫ ভাগ। শেষ হলে বদলে যাবে দক্ষিণাঞ্চলের ২১ জেলার আর্থসামাজিক কাঠামো, প্রত্যাশা সাধারণ মানুষের। কাঁচামালের আলোটি করি এগুলি ঢাকা নিতে আমাদের জমির দামও এখন আগে ছিল ৫ লাখ, এখন ৩০ লক্ষ টাকা। ব্যাপক উন্নয়ন হইতেছে পদ্মা সেতুর আশেপাশ দিয়ে, আমরা খুবই গর্বিত। দেখছিলেন বিশেষ শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি হাফসাতুন্নেসা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বিএনপি দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলেই দিবসটি পালন করে না, মন্তব্য আওয়ামী লীগ নেতাদের। গ্যাস সংযোগের ৯২ কোটি টাকা সরকারি তহবিলে জমা দেয়নি তিতাস। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে দুদকের রিপোর্ট, ছাড় না দেওয়ার হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর। নুসরাত হত্যার আরেক আসামি শরীফ গ্রেফতার। কামরুন নাহার মনি ৫ দিনের রিমান্ডে। ফেনীতে পুলিশ সদর দফতরের কর্মকর্তারা। আজও মানববন্ধন। রাজধানীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ, অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। এবং এ বছরের মধ্যেই কেবলের মাধ্যমে টেলিভিশন সম্প্রচার ব্যবস্থা ডিজিটাল করা হবে, তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে জানালো কোয়াব। পঁচাত্তর শতাংশ কাজ শেষ হয়েছে স্বপ্নের পদ্মা সেতুর। চলতি বছরের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও এখন পর্যন্ত অগ্রগতি পর্যালোচনা করে তা সম্ভব হবে না বলে মনে করছেন প্রকল্প পরিচালক। সেতু নির্মাণের দায়িত্বে থাকা চায়না মেজর ব্রিজ কোম্পানি বাড়তি যে সময় চাইছে তার যৌক্তিকতা বিবেচনা করা হচ্ছে। সব দিক আলোচনা করেই ঠিক করা হবে নতুন করে কতদিন সময় বাড়ানো হবে। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। সবকিছু ঠিক থাকলে কাজ শেষ করার কথা ছিল ২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে। তবে বেশ কয়েকবার নমুনা পরীক্ষার পর কাজ শুরু হলেও নদীর তলদেশে মাটির গঠনগত জটিলতায় বদলাতে হয় ১৩টি পিলারের নকশা। বিশ্বের আর কোথাও হয়নি ১.৫ বছর সময় নিয়ে সমাধান করতে হয় এমন এক পদ্ধতিতে, ফলে মেয়াদ বেড়ে যায় আরও ১ বছর। নির্মাণ করতে গিয়ে প্রতিদিনই এসেছে নতুন নতুন চ্যালেঞ্জ। পাইলিংয়ে জার্মানি থেকে আনা হয় বিশ্বের সর্বোচ্চ ক্ষমতার হ্যামার। সার্বক্ষণিক তদারকির জন্য আছে বিদেশি টেকনিশিয়ান। তবু সম্প্রতি একসঙ্গে ৩টি হ্যামার অচল হয়ে বেশ কিছুদিন বন্ধ ছিল পাইলিংয়ের কাজ। এই ধরনের ছোট ছোট অনাকাঙ্ক্ষিত জটিলতার কারণে আরেক দফা বাড়াতে হচ্ছে সেতুর মেয়াদ। ইমপ্লিমেন্টেশন স্টেজে যদি আবার রিডিজাইন করা লাগে তাহলে যে সমস্যাটা হয়, আসলে পদ্মা সেতু সেই সমস্যাটা হয়েছিল। এমনিতেও পদ্মা সেতুটা অত্যন্ত জটিল প্রজেক্ট। কিছু কিছু ক্ষেত্রে এরকম কোনো প্রজেক্ট দিতে হয় নাই। কাজটা তো আমি চাইলেই ওভারনাইট করতে পারি না। মধ্যে কথা আমরা ডিসেম্বর ২০১৯ শেষ করতে পারছি না। গভর্নমেন্টের রিভাইজ টাইম চাইবো, এখন আর পরে চাইবো। এর আগের বার ঠিকাদার প্রতিষ্ঠান চেয়েছিল বাড়তি ৩ বছর সময়। সেতু কর্তৃপক্ষ ২ বছর সময় দিতে রাজি হলেও কাজে গতি আনার লক্ষ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে চাপে রাখতে সরকার মেয়াদ বাড়িয়েছে ১ বছর। ঠিকাদার প্রতিষ্ঠান নতুন করে আবার সময় চেয়েছে। এ দফায় কতদিন সময় বাড়ানো হবে তা নির্ধারণে চলছে কাজ। এক কথাতে আমি তাকে ইয়েস বা নো বলতে পারছি না। সে 18 মাস বলতেছে আমার টাইমের দিবেন, তা আমি যদি বলি 15 মাস দেবো, সে তো আমাকে যুক্তি দেখায় বলতে হবে যে এই কারণে আপনি 15 মাসের বেশি পাবেন না। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন এখন পর্যন্ত মূল সেতুর কাজ শেষ হয়েছে ৭৫%। ঋতু পরিবর্তনের সাথে সাথে পদ্মার পানির রং আর স্রোতের যেমন পরিবর্তন হয়, তেমনি সেতুর কাজও আসে উত্থান পতন। কাজ যত এগুচ্ছে সামনে নতুন নতুন চ্যালেঞ্জ। অবস্থার পরিপ্রেক্ষিতে সাজানো পরিকল্পনায় আনতে হচ্ছে পরিবর্তন। এর মধ্যে কয়েক দফা বেড়েছে মেয়াদ আর বাজেট। তবে পদ্মার দুই পারের মানুষ যারা অপেক্ষায় আছেন এই সেতু দিয়ে চলাচলের, তারা বলছেন একটু বিলম্ব হলেও সব অর্থেই ভালোভাবে শেষ হোক স্বপ্নের এই সেতু। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। পদ্মা সেতু নির্মাণ শেষ হলে পরিবর্তন আসবে দক্ষিণাঞ্চলের ২১ জেলার আর্থসামাজিক কাঠামোতে। সেতু ঘিরে শুরু হয়েছে বেশ কয়েকটি মেগা প্রকল্পের কাজ। এগুলো শেষ হলে বদলে যাবে এ অঞ্চলের মানুষের ভাগ্যের চাকা।
নদীর দুই পাড়ে কলকারখানা ও প্রতিষ্ঠান গড়ে উঠলে সৃষ্টি হবে হাজার হাজার মানুষের কর্মসংস্থান, এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের বাসিন্দাদের। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবিতে রিপোর্ট। পদ্মা নদীর উভয় প্রান্তে একসময় বলতে গেলে জনশূন্য ছিল, কিন্তু পদ্মা সেতুকে ঘিরে দুপারের জীবনযাত্রার মান পাল্টে যাচ্ছে। সেতুটি চালুর অপেক্ষায় সবচেয়ে বেশি আশায় বুক বেঁধেছেন প্রান্তিক কৃষকরা। রাজধানীর ব্যবসায়ীরা সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য ক্রয় করলে অর্থনৈতিকভাবে লাভবান হবেন তারা। ব্যবসায়ীরা যদি লোকালে আসে, মাদারপুরে আসে, তা আমাদের মাল বেচা কিনাও আমরা একটা সুযোগ সুবিধা পাইতে পারি। আমরা কাঁচামালের আলোডি করি, এগুলি ঢাকা নিতারমু। এদিকে মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুরে গড়ে উঠছে বেশ কয়েকটি মেগা প্রকল্প। এর মধ্যে শেখ হাসিনা তাঁতপল্লী, আন্তর্জাতিক বিমানবন্দর, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, শেখ হাসিনা হেলথ টেকনোলজি, শেখ রাসেল আইটি সহ বিভিন্ন স্থাপনার কাজ শুরু হয়েছে। এ সকল কর্মযজ্ঞকে ঘিরে ইতোমধ্যে কর্মমুখী হয়েছেন এলাকার হাজার হাজার মানুষ। বেড়েছে জমির দামও। আমাদের জমির দামও এখন যেমন আগে ছিল 5 লাখ, এখন 30 লক্ষ টাকা। হ্যাঁ, এই আমাদের উপকার। ব্যাপক উন্নয়ন হইতেছে পদ্মা সেতুর আশেপাশ দিয়ে, আমরা খুবই গর্বিত। সেতু নির্মাণ শেষ হলে বদলে যাবে দক্ষিণাঞ্চলের 21 জেলার আর্থসামাজিক কাঠামো। ব্যবসায়ীরা যেসব পণ্য বাহির থেকে ক্রয় করে আনি, সেই পরিবহন খরচ অনেক কমে যাবে এবং আমরা এই পণ্য মানুষের কাছে স্বল্প মূল্যেও বিক্রয় করতে পারবো। প্রশাসন বলছে পদ্মা সেতুর দুই পারে বিভিন্ন কলকারখানা ও প্রতিষ্ঠান গড়ে উঠলে জীবনযাত্রার মানে বৈপ্লবিক পরিবর্তন আসবে। আমরা যদি কমিউনিকেশন ব্যবস্থাকে অনেক সহজতর করে ফেলতে পারি, তাহলে আমাদের যেমন একদিকে উন্নয়ন বাড়বে, অন্যদিকে জনগণ স্বাচ্ছন্দ্যে তাদের বাড়ি থেকে আসা যাওয়া করতে পারবে। সব মিলিয়ে স্বপ্নের এই সেতু শুধু দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন নয়, দেশের মানুষের সার্বিক কল্যাণও বয়ে আনবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের। সময় সংবাদ, মাদারীপুর। ঐতিহাসিক মুজিবনগর দিবসে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে শ্রদ্ধা নিবেদনের পর দলের সহযোগী সংগঠনের নেতারাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। পরে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন, বিএনপি মুজিবনগর দিবস পালন না করে প্রমাণ করেছে তারা স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাস করে না। মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে অস্থায়ী সরকার গঠনের অনন্য একদিন। ঐতিহাসিক এই দিবসটি উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে বুধবার সকালে ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু ভবনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফুল দিয়ে তিনি শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। পরে দলের কেন্দ্রীয় নেতাদের পাশে নিয়ে আওয়ামী লীগ প্রধান হিসেবেও প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিএনপি দিবসটি পালন না করে প্রমাণ করেছে তারা স্বাধীনতায় বিশ্বাসী নয়। যেই সরকারের নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে, তাদের নেতা যেই সরকারের কর্মচারী হিসেবে, সেক্টর কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছিলেন, তারা এই দিনটি পালন করে না। যারা মুজিবনগর দিবস পালন করে না, তারা আসলে স্বাধীনতা সার্বভৌমত্বকে কতটুকু বিশ্বাস করে, সেটি হচ্ছে প্রশ্ন। এ সময় হাসান মাহমুদ সাংবাদিকদের সাফ জানিয়ে দেন, বিএনপি চেয়ারপারসনের মুক্তি কিংবা সংসদে বিএনপি প্রার্থীদের শপথ কোনোটি নিয়েই সমঝোতার পথে হাঁটছে না আওয়ামী লীগ। বিএনপি থেকে যারা নির্বাচন করেছিল, যারা নির্বাচিত হয়েছে, তাদেরকে জনগণ নির্বাচিত করেছে সংসদে গিয়ে তাদের পক্ষে কথা বলার জন্য। শপথ না নেওয়ার জন্য জনগণ নির্বাচিত করেনি। আমাদের সাথে কোনো সমঝোতার এখানে প্রসঙ্গ নেই। পরে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঐতিহাসিক মুজিবনগর দিবসে মেহেরপুরে নানা কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন। সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক। এ সময় পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া দিবসটিকে ঘিরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। গ্যাস সংযোগের 92 কোটি টাকা সরকারি তহবিলে জমা দেয়নি তিতাস। এছাড়া সিস্টেম লসের নামে চলছে দুর্নীতি। দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এ ধরনের 22টি খাতে দুর্নীতির রিপোর্ট তুলে দেয় দুদক। এ সময়
দুর্নীতি রোধে সরকারের জিরো টলারেন্সের কথা উল্লেখ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। দেশের বাসাবাড়ি, শিল্প কারখানা, অফিস আদালতে গ্যাস সংযোগ এবং এই সেবা খাতে দুর্ভোগ ও দুর্নীতির চিত্রটি পুরনো। দিনের পর দিন এই খাত নিয়ে রয়েছে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ। 2017 সালে দেশের 25টি মন্ত্রণালয় ও বিভাগে দুর্নীতির অনুসন্ধানে নামে দুদক। এখন পর্যন্ত 10টি খাতে রিপোর্ট জমা দেয় তারা। এরই ধারাবাহিকতায় বুধবার বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় তিতাস গ্যাসের দুর্নীতির খতিয়ান। দুদকের রিপোর্ট বলছে 22টি খাতের দুর্নীতিতে অভিযুক্ত তিতাসের কর্মকর্তা কর্মচারীরা। এর মধ্যে 6% সিস্টেম লসের পাশাপাশি রয়েছে অবৈধ গ্যাস সংযোগ, বকেয়া বিল আদায়ে কমিশন বাণিজ্যের মতো দুর্নীতি। সবচেয়ে বেশি দুর্নীতি প্রবণ এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে ঢাকার আশপাশের জেলার শিল্পাঞ্চলগুলোকে। অসাধু কর্মচারীরা রাতের আধারে মানুষের সাথে যোগসাজশ করে তাদেরকে ওই অবৈধ সংযোগ দেন। এই ক্ষেত্রেও আর্থিক লেনদেনের ঘটনা আছে। এখানে 6% সিস্টেম লস দেখানো হয় তিতাসের, যেটি একটি বিরাট আশঙ্কার কারণ। 1,18,455টি অবৈধ সংযোগ তারা শনাক্ত করেছিল, কিন্তু সেই শনাক্ত করার পরও সেটা বিচ্ছিন্ন করার জন্য কার্যকর উদ্যোগ নেয়নি, যাতে প্রায় 92 কোটি টাকার মতো গ্যাসের ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। দুদকের এই রিপোর্টকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলছেন, শিগগির শুরু হবে দুর্নীতির বিরুদ্ধে অভিযান। বেশ কিছু জায়গা তারা উল্লেখ করেছেন যেগুলো আমরাও মনে করি যে এগুলোকে ইনভেস্টিগেশন করার দরকার, এবং আমরা জানতাম আগের থেকে অনেক কিছুতে আমরা চেষ্টা করছি সেগুলোকে ঠিক করার জন্য, এবং তাদের এই রিপোর্টের ভিত্তিতে আমাদের ব্যাপারে আমরা আরও একটু প্রিকশন নিতে পারবো। শুধু তিতাস নয়, জ্বালানি ও বিদ্যুতের প্রতিটি খাতকেই দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার করেন প্রতিমন্ত্রী। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। নুসরাত হত্যা মামলার আসামি কামরুন নাহার মনির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া এই মামলায় গ্রেফতার করা হয়েছে শরীফ নামে আরও একজন। নুসরাতকে পুড়িয়ে মারার পরিকল্পনার জন্য মাদ্রাসা ছাত্রাবাসে যে বৈঠক হয়েছে সেখানে উপস্থিত ছিল শরীফ। এদিকে নুসরাত হত্যার প্রতিবাদে আজও মানববন্ধন হয়েছে দেশের বিভিন্ন স্থানে। নুসরাত জাহান রাফি হত্যার পর কেটে গেছে 1 সপ্তাহেরও বেশি সময়। এ মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন 11 জন। এর মধ্যে গ্রেফতার কামরুন নাহার মনিকে বুধবার 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মাদ্রাসার ছাদে নুসরাতের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার সময় উপস্থিত ছিল বোরকা পরা যে 5 জন, তাদের অন্যতম কামরুন নাহার মনি। হামলাকারীদের জন্য বোরকা আনার দায়িত্বও ছিল তার। এদিকে এই ঘটনায় শরীফ নামে আরও এক পরিকল্পনাকারী গ্রেফতার হয়েছে। ঘটনার দিন নুরুদ্দিনের সঙ্গে মাদ্রাসার গেট পাহারায় ছিল শরীফ। এদিকে নুসরাত হত্যার ঘটনায় স্থানীয় পুলিশের গাফিলতির বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর গঠিত 5 সদস্যের তদন্ত কমিটি। আমরা যেটা পাবো সম্পূর্ণ বস্তুনিষ্ঠভাবে, সম্পূর্ণ নিরপেক্ষভাবে দেশের বৃহত্তর স্বার্থে এই ধরনের ঘটনা কিভাবে প্রতিরোধ করা যায় সার্বিক বিষয়গুলো দেখেই আমরা প্রতিবেদন দেব। যে যতই রাজনীতি করুন, যে যতই ক্ষমতাবান হোক, যে পার্টি করুক কিনা, আমরা এই বিষয়টি কোনোভাবেই আমলে নেব না, এবং বিশেষ করে এই মামলায় নাই। নুসরাতের ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট হয়েছে উচ্চ আদালতে। 2-1 দিনের মধ্যে রিটের শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারী। এই মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য আমি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচারের জন্য আবেদন করেছি। এদিকে নুসরাত হত্যার প্রতিবাদে বুধবারও মানববন্ধন হয়েছে। সোনাগাজী বাজারের 0 পয়েন্টে উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে এই মানববন্ধনে নুসরাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। একটাই দাবি, আমাদের বোন নুসরাতের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। শিক্ষাঙ্গন যাতে যৌন নিপীড়ন বন্ধ হয় এবং শিক্ষাঙ্গন থেকে যাতে আমরা নিরাপদে নারী ও শিশুরা থাকতে পারে। জোর দাবি জানাচ্ছে মধ্যযুগীয় বর্বরতার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এজ আর্লিয়েস্ট এর শাস্তি দিতে হবে, এবং যাতে আমাদের দেশের মানুষ বুঝে যে পিশাচদের কোনো ক্ষমা নেই। সকল প্রভাবের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত মামলার অভিযোগপত্র দেওয়ার দাবি জানানো হয় মানববন্ধন থেকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নতুন প্রজন্মকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছেন। সেজন্যই নুসরাত রাফিকে আগুনে পুড়ে প্রাণ দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। আমরা কেন এই হিংসা, এই প্রতিহিংসা, এই ক্ষোভ, বিদ্রোহ, এই হত্যা যজ্ঞের মধ্যে নেমে পড়েছি?
কেন আমাদের রাফিকে এইভাবে নির্যাতিত হয়ে মরতে হয়? কেন? আমি জানি না। এর উত্তর আমাদের রাজনীতিবিদদের দেওয়ার কথা। আমরা ব্যর্থ হয়েছি সেই ধরনের একটা সুন্দর বাংলাদেশ দিতে। আমরা ব্যর্থ হয়েছি তোমাদেরকে নিরাপত্তা দিতে। ইলিয়াস আলী এমপি ছিলেন, তিনি আজকের এই দিনে 7 বছর আগে তিনি গুম হয়ে গেছেন, নিখোঁজ হয়ে গেছেন। তার ছোট্ট মেয়েটি দরজার দিকে তাকিয়ে আছে, তার বাবা হয়তো এখনই আসবে। শ্বাসরোধ করে হত্যার পর স্ত্রীর মরদেহ আগুনে পুড়িয়ে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত চেষ্টা করল স্বামী নিজেই। রাজধানীর মুগদা এলাকায় ঘটেছে এমন রোমহর্ষক ঘটনা। লাশ উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করল স্বামী কমল। চেষ্টা ছিল ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার। রাজধানীর দক্ষিণ মুগদা এলাকার ব্যাংক কলোনিতে থাকতেন হাসি কমল দম্পতি। দাম্পত্য জীবনে খুব একটা টানাপোড়েন ছিল না বলে দাবি স্বজনদের। কিছুদিন আগে হাসি বেগম তার আগের পক্ষের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষায় উপার্জনের জন্য বিদেশ যাবার ইচ্ছে জানান, যাতে অমত দ্বিতীয় স্বামী কমলের। আর এ নিয়েই গত রাতে ঝগড়া হয় তাদের। বুধবার ফজরের নামাজের পর কমলের চিৎকারে ছুটে আসেন পাশের বাসায় থাকা হাসির বাবা মা। এ সময় হাসিকে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তারা। আমি বাবা তরাতরি করে বাবা ঘর থেকে বাইরেছি। ফাঁসি বাবা, আমারও ফাঁসি দিয়ে দিবি, ওর আমার আইনা আমি মারবো, আমি ওর ফাঁসি, আমি বড় মাইরা ফাঁসি দিলাম। গলায় চিপে দিয়ে ধরার পর মরে গেছে, তারপরে বেডে শোয়াইছে, বেডে শোয়াইয়া তল দিয়ে আগুন লাগাই দিছে। পুলিশ জানায় অভিযুক্ত কমলকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে হত্যার বিষয়টি স্বীকার করে সে। এই কমল হোসেন নিজেই ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য তার গায়ে আগুন দেয়। আসামিকে আমরা হেফাজতে নিই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাম্পত্য কলহ থেকে এই খুনের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পারি। এই ঘটনায় নিহত হাসি বেগমের বাবা বাদী হয়ে কমল হোসেনকে আসামি করে মুগদা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। সাভারে হত্যা মামলার আলামত জুতার সূত্র ধরে 6 সিরিয়াল কিলারকে গ্রেফতার করা হয়েছে। মূলত ছিনতাইয়ের জন্যই এই চক্রটি 5টি হত্যাকাণ্ড ঘটিয়েছে। গ্রেফতারের পর 6 জনই প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তথ্য স্বীকার করেছে বলে দাবি পুলিশের। বিকেলে গ্রেফতার 6 জনকে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে প্রত্যেকের 5 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় 164 ধারায় জবানবন্দিতে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে তারা। পরে রিমান্ড শুনানি স্থগিত করে তাদের কারাগারে পাঠান আদালত। এর আগে দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান জানান, 2রা এপ্রিল উপজেলার ভাকুরতায় অটোরিকশা চালক হত্যাকাণ্ডে 1 জোড়া জুতা আলামত হিসেবে পাওয়া যায়। এর সূত্র ধরেই জুতার মালিককে খুঁজে পায় পুলিশ। এরপর বগুড়া থেকে বকুল, রাজশাহী থেকে তুষার, সিরাজগঞ্জ থেকে শাওন, মানিকগঞ্জ থেকে রতন এবং ধামরাই থেকে মিলনকেও গ্রেফতার করা হয়। গ্রেফতার 6 জনই অটোরিকশা চালক মতিউর ও মাইনুল সহ 5টি হত্যাকাণ্ডে জড়িত বলে জানিয়েছে পুলিশ। যাদের কাজ হলো বাংলাদেশের বিভিন্ন জায়গাতে তারা অটো রিক্সা, অটো টেম্পো ড্রাইভারদেরকে হয় কখনো যাত্রী সেজে অথবা নিরিবিলি জায়গায় একাকী পেলে তাদেরকে তারা আহত বা খুন করে তাদেরকে রাস্তার পাশে ফেলে এসে তারা সেই অটো টেম্পোটি ছিনতাই করে এটি বিক্রি করে। এটি তাদের পেশা। গোটা বাংলাদেশের 64 জেলাতে আমরা চিঠি দিয়ে দেবো, বিভিন্ন পুলিশের ইউনিটগুলোকে চিঠি দেবো, সিআইডি, পিবিআই সহ, যে তাদের আয়ত্তে যদি কোনো মামলা থেকে থাকে এরকম আননোন ডেড বডি রাস্তাঘাটে পড়েছিল বা অথবা সিএনজি চুরি হয়েছে এই কানেকশানে, তাহলে তারা হয়তো বা ডিটেক্ট করতে সক্ষম হবে। এবছরের মধ্যেই কেবলের মাধ্যমে টেলিভিশন সম্প্রচার ব্যবস্থা ডিজিটাল করা হবে বলে জানিয়েছে কেবল অপারেটরদের সংগঠন কোয়াপ। দুপুরে তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত জানান তারা। এছাড়া আগামী 15 জুনের মধ্যে কেবল টিভিতে নিজস্ব চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধে সম্মত হয়েছে সংগঠনটি। নতুন দায়িত্ব নেওয়ার পর কেবল অপারেটরদের একটি অংশের সঙ্গে বৈঠক করেছিলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এবার বসলেন অন্য অংশের সঙ্গে। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে নিজেদের নানা সমস্যা, সম্ভাবনা এবং দাবি নিয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা করেন কেবল অপারেটররা। আমরা মন্ত্রী মহোদয়কে আশ্বস্ত করেছি যে আমরা সরকারি সাহায্য সহযোগিতা পেলে আমরা ইনশাল্লাহ এই ডিসেম্বরের মধ্যে সকল সিটি কর্পোরেশনের ডিজিটাল করার জন্য আমরা চেষ্টা করব। প্লাস বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপনের পূর্বে আমরা সারা বাংলাদেশে যেন ডিজিটাল
কেবল টিভি নেটওয়ার্ক সরে দিতে পারে, আমরা সেই লক্ষ্যে কাজ করব। একটা কমিউনিটি চ্যানেল আমরা ওনার কাছে দাবি করেছি। আমাদের এই খাতটাকে শিল্প হিসেবে ঘোষণা করানোর জন্য সংশ্লিষ্ট জায়গায় অনুরোধ করা এবং বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় প্রত্যেকটা ক্ষেত্রে মাননীয় মন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি অনুরোধ জানাবেন। কেবল অপারেটর যারা আমরা আছি এই চ্যানেলগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। আমরাও চাই যেন বিদেশি পে চ্যানেলের মাধ্যমে কোনো রকম বিজ্ঞাপনে দেশে প্রচারিত না হয়। বৈঠকে নীতিমালা মেনে কাজ করতে কেবল অপারেটরদের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কেবল নেটওয়ার্কে সেখানে স্থানীয় বিজ্ঞাপন দেখানো হয়, যেটি লাইসেন্সের শর্ত অনুযায়ী করা যায় না। তারপর সেখানে অনেক সময় সিনেমা চালানো হয়, গানের অনুষ্ঠান চালানো হয়, যেগুলো লাইসেন্সের শর্ত অনুযায়ী করা যায় না। একটি নির্দিষ্ট সময়সীমার পর আইন মানা না হলে এ ব্যাপারে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন তথ্যমন্ত্রী। সেইটিকে আমরা একটা শৃঙ্খলা। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বিনা অপরাধে জাহালমকে 3 বছর জেল খাটানোর সঙ্গে কারা জড়িত তা জানতে চেয়েছেন উচ্চ আদালত। আগামী 2রা মে এ ঘটনায় গঠিত দুদকের তদন্ত কমিটির রিপোর্ট এবং মামলার যাবতীয় নথিপত্র আদালতে দাখিল করতে বলা হয়েছে। আজ জাহালমের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিপূরণ বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। আদালতে উপস্থিত ছিলেন জাহালম, তবে দুদকের আইনজীবী শুনানির জন্য প্রস্তুত না থাকায় শুনানি হয়নি। আগামী 2রা মে এ বিষয়ে শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে। এই মামলার নিষ্পত্তির ক্ষেত্রে প্রকৃত দোষী কারা, কাদের কারণে, কাদের অবহেলার কারণে বা কাদের ইন্টেনশনাল কন্ডাক্টের কারণে জাহালমকে তার 3টি বছর হারাতে হয়েছে সেটি আদালত দেখতে চেয়েছেন এবং যে কারণে ওই রিপোর্টটিও আদালতে দাখিল করবার জন্য আদালত নির্দেশনা দিয়েছেন। রাজধানী হাতিরঝিলে অবস্থিত বিজিএমইএ ভবন ভাঙার ক্ষেত্রে কোনো ঝুঁকি নেওয়া হবে না বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী রেজাউল করিম। দুপুরে বিজিএমইএ ভবন ভাঙার বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। দরপত্রের পর 3 মাসের মধ্যে ভাঙার কাজ শেষ হবে বলেও জানান তিনি। ম্যানুয়াল পদ্ধতিতে নয়, আধুনিক নির্মাণ প্রযুক্তির ব্যবহার করেই আমরা এই ভবনটিকে ভেঙে ফেলব। যারা টেন্ডারে অংশগ্রহণ করবেন তারাই আধুনিক প্রযুক্তির ব্যবহার করার মতো উপযুক্ত কেউ আছেন কিনা সেটা আমরা খতিয়ে দেখব। যদি না থাকে প্রয়োজনে আমরা বাইরের প্রযুক্তি সমৃদ্ধ প্রতিষ্ঠানকে নিয়ে আসব। আমাদের এই বিল্ডিংটি ভাঙতে বেশি সময় লাগবে না, 1 ঘন্টার ভিতরেই বিল্ডিংটি স্তূপাকারে ওই জায়গায় বসে পড়বে। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে চলছে বিআইডব্লিউটি এর ধারাবাহিক উচ্ছেদ অভিযান। বুধবার 3য় পর্যায়ের 2য় ধাপের অভিযানে আশুলিয়ার তুরাগ নদের 2 পাড়ে উচ্ছেদ চালানো হয়। সকালে তুরাগ নদের ঢাকা অংশে তীর দখল করে গড়ে তোলা একটি বাগান বাড়ি উচ্ছেদ করা হয়। সেখানে দেখা যায় কয়েকশো গাছ লাগিয়ে দখলদাররা নদীর জায়গা দখল করে রেখেছে। পরে তুরাগের টঙ্গী তীর দখল করে গড়ে তোলা বেশ কিছু অবৈধ সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেয় সংস্থাটি। এ সময় সেখানে একটি বহুতল ভবন সহ একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া তুরাগের 2 পাড়েই ভরাটের কাজে ব্যবহৃত কয়েক হাজার ফুট মাটি, বালু ও পাথর নিলামের মাধ্যমে বিক্রি করে দেয় সংস্থাটি। অভিযানে এ পর্যন্ত 3000-এরও বেশি অবৈধ স্থাপনা ও প্রায় 70 একর নদীর জমি দখলমুক্ত করেছে বিআইডব্লিউটিএ। আমরা অভিযানের 2 পাড়েই বেশ কয়েকটি আপনার পাকা স্থাপনা ইতিমধ্যে উচ্ছেদ করেছি, কিন্তু এই পাড়ে একটা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি যে এখানে বিপুল পরিমাণ ভরাট রয়েছে। এমনকি গাছ দিয়ে বেষ্টনী তৈরি করে ভরাটের একটা কৌশল এখানে করা হয়েছে। 2-3 কার্য দিবসের মধ্যে আমরা কিন্তু বালু নদীতে টাচ করব বলে আশা করছি। আমরা রমজানের পূর্বেই আমরা আমাদের এই 3টি নদী তুরাগ, বালু এবং বুড়িগঙ্গা এই রমজানের পূর্বেই আমাদের টার্গেট আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজ হয়েছে 75 ভাগ। শেষ হলে বদলে যাবে দক্ষিণাঞ্চলের 21 জেলার আর্থ সামাজিক কাঠামো, প্রত্যাশা সাধারণ মানুষের। মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বিএনপি দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলেই দিবসটি পালন করে না, মন্তব্য আওয়ামী লীগ নেতাদের। গ্যাস সংযোগের 92 কোটি টাকা সরকারি তহবিলে জমা দেয়নি তিতাস। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে দুদকের রিপোর্ট। ছাড় না দেওয়ার হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর।
নুসরাত হত্যার আরেক আসামি শরীফ গ্রেফতার। কামরুন নাহার মনি 5 দিনের রিমান্ডে। ফেনীতে পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা। আজও মানববন্ধন। এবং রাজধানীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ, স্বামী গ্রেফতার। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।